বাড়িতে আইসেই শুনি আমার শ্বশুর আব্বা অনেক ঝামেলা করতেছে বিরিয়ানি খাওয়ার জন্য। আমরা যেহেতু বাড়িতে ছিলাম না তাই আম্মা বিরিয়ানি রান্না করে নাই। গতকালকে বাড়িতে আসছে আর আজকে আম্মা বলতেছে বিরিয়ানি রান্না করবে। তো দুপুর বেলায় মাংস টাংস সবকিছু গুছিয়ে কেটে কুটে রেডি করে দিছে আর এদিকে আম্মা রান্নাটা বসাই দিছে। সেটা টক দই ছিল না তাই দুধটাকে একটু লেবু দিয়ে ফাটাই নিছিলাম। তেল দিছে, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিছে একটু বেশি পরিমাণের, যেহেতু গরুর মাংসের বিরিয়ানি এটা। তারপরে আদা রসুন দিছে, এরপর দিয়েছিল লবণ, এরপর দিছে লাল মরিচের গুঁড়া। এখানে কিন্তু কোনো রকমের হলুদ দেয় না। মাংসগুলাকে কিন্তু আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু এটা বিরিয়ানি রান্না হবে। মশলা কষানোর পর আম্মা সুন্দর করে মাংস দিয়ে দিল। কয়েকদিন যাবতে আব্বা বলতেছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাবে। তো আমরা যেদিন চলে গেছি ওই দিনই বলছিল, তবে আম্মা আমরা বাড়িতে ছিলাম না, এই জন্য রান্না করে দেয় নাই। আমি আম্মাকে বলছিলাম রান্না করে দিয়েন, তারপরে আম্মা বললো যে না, একা একা বিরিয়ানি খাইতে একদম ভালো লাগবে না। গরুর মাংস দেওয়ার পর এরপর আম্মা দিয়ে দিল বিরিয়ানি মশলা আর টক দই, যেটা আমি বানাইছি ওইটাই দিয়ে দিছে। বাসায় টক দই না থাকলে কিন্তু এইভাবে আপনারাও দিতে পারেন। এরপর আম্মা ঢাইকা দিল। আর আমার শাশুড়ির হাতে সব রান্নাই কিন্তু অনেক পারফেক্ট হয় আর মজা হয়। আমি তো মাঝে মধ্যে অনেক অবাক হয়ে যাই যে আম্মা এত সব রান্না কিভাবে পারে। এরপরে হঠাৎ মনে হইলো যে মুগ ডাল ভাজা নাই, আর আমরা কিন্তু বিরিয়ানিতে সব সময় মুগের ডালটা দেই, আমাদের কাছে ভালোই লাগে। কে কে আপনারা মুগ ডাল দিয়ে বিরিয়ানি খাইছেন কমেন্ট করবেন। চুলায় মাংস কষানো হচ্ছে, আরেক চুলার মধ্যে মুগ ডাল ভাজা হইতেছে। আমার শ্বশুর শাশুড়ির কথা কি আর বলুম, ওনারা দুইজন সারাক্ষণই টম এন্ড জেরির মতো লাইগেই থাকে। যদিও এটা ভালোবাসার ঝগড়া, এটা কোনো রাগ অভিমানের ঝগড়া না, আর এইটাকে কিন্তু ঝগড়াও বলা চলে না। তো আব্বা আবার বলছে যে বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য, এইদিকে আম্মা বলতেছে বিরিয়ানিতে আবার আলু কি খায়, আলু কোনো মজাই লাগে না, আলু আবার বিরিয়ানিতে দেওয়া লাগবে কিনা। রান্নাঘরেও দুইজনের কথা কাটাকাটি। আব্বা আম্মারে চেতাইতে একটু বেশি পছন্দ করে। আম্মাকে আমি বলতেছি আমাকে একটা কষানো মাংস দেন, পরে আম্মা আমাকে একটা কষানো মাংস দিছিল। আমি এরকম কষানো মাংসটা খাইতে অনেক বেশি পছন্দ করি। এর মধ্যে কিন্তু মুগ ডালও সিদ্ধ করে নিছে আম্মা। কড়াইতে তেল দিয়ে কয়েকটা গরম মশলা দিছে, এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিল। আসলে আমি কিন্তু সব সময় আম্মার কাছে দাঁড়ায় দাঁড়ায় দেখি কিভাবে রান্না করে, কিন্তু আমি আসলে বিরিয়ানি রান্নার সাহসটাই করতে পারি না কেন জানি। এইদিকে মাংসটা কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে, আর কিছুক্ষণের মধ্যে মাংস নামাই ফেলবো। গরুর মাংস ধুতে কিন্তু অনেক সময় লাগে। এরপর পাতিলার পানিটা বলক আসছে, তো আম্মা এখন পোলাও চাল ধুয়ে তারপর দিয়ে দিল 1 কেজি পোলাও চাল, আর গরুর মাংস 2 কেজি থেকে একটু বেশি হবে। আর লাস্ট মুহূর্তে আম্মা মাংসের মধ্যে টমেটো সস দিয়ে দিল। বিরিয়ানি রান্না করতে কিন্তু অনেক রকমের মশলা লাগে, আর মশলা কম হলে কিন্তু বিরিয়ানি ভালোও লাগে না। চালের মধ্যে মাংস দিয়ে এখন 2 মিনিট নাড়াচাড়া করে এরপর আম্মা নামাই নিছে। এখন এটাকে দমে দিয়ে দিবে। চুলার মধ্যে একটা তাওয়া বসাই দিল, পুরনো তাওয়া, আর ওইটার মধ্যেই পাতিলাটা বসায় ঢাইকা দিল। একবার এভাবে উল্টায় পাল্টায় নিলেই কিন্তু দমেই সিদ্ধ হয়ে যাবে চালটা। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর একটু বেশি সময় চুলায় বসায় রাখার জন্য কিন্তু একটু চালটা একটু বেশি ফুটছে, মানে আর একটু কম ফুটলেই ঠিক ছিল। গইলাও জানাই চালটা, তবে যেটা ছিল ভালোই ছিল, মানে খাওয়া গেছে, মানে একদম যে ঝরঝরা হয় অন্য সময় রান্না করলে, তবে এটা কিন্তু ঝরঝরা হয় নাই। আমার কাছে কিন্তু এইরকম খাইতেই মজা লাগছে। অনেকেই আবার বিরিয়ানিটা একদমই ঝরঝরা পছন্দ করে, ওইটা আবার জুড়াইলে একটু বেশি শক্ত হয়ে যায়। আর এইদিকে এত পরিমাণে গরম, তো রান্নাঘরে রান্না করতে আইসা আম্মা পুরাই ঘাইমা ভিজে গেছে, সাথে আমিও। আর এইদিকে রান্না করতে করতে 3টা বাজে গেছে। আসলে আমরা দুইজনই একটু লেট করে রান্না করতে গেছিলাম। বিরিয়ানি বাইরে নিল, আর আমি লেবু পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিলাম। এরপর আব্বাকে বেড়ে দিতেছি প্রথমেই, যেহেতু আব্বা খাইতে চাইছে তাই আব্বাকে আগে দিয়ে দিছি। এরপর আমার ছেলেকেও দিলাম। তো আম্মাকেও বললাম যে কারেন্ট নাই, পরে গোসল করেন, আগে খায়া নেন। পরে আমরা সবাই একসাথে বসেই খায়া নিলাম। আর এখান থেকে কিন্তু বিরিয়ানি সন্ধ্যেবেলা আম্মা আমার ননদের বাসায় নিয়ে যাবে। যদিও চালটা একটু বেশি ফুটছে, তবে এইটাই আমার কাছে ভালো লাগছে, যেহেতু এটা গরুর মাংসের বিরিয়ানি, এত ঝরঝরা হলে ভালোও লাগে না। সন্ধ্যাবেলা আব্বা বলতেছে যে কি খাবো, আম্মা আবার এইদিকে বলতেছে তোমার কি সারাদিন খালি খিদাই লাগে, সারাক্ষণ খালি খাই খাই করো। পরে আম্মাকে বললাম এখন আপনার কিছু করতে হবে না, আমি করবো না। আসলে আম্মা সারাদিন কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, আর যেহেতু আমরা দুপুরে রান্না করি না, দুপুর বেলায় মাটির চুলা রান্না করতে কিন্তু অনেক কষ্ট হয়। এখানে কাঁঠাল পাতার পিঠা নিছি ভাইজা দেওয়ার জন্য শর্টকাটে। পিঠার উপরে একটু হালকা তেল ব্রাশ করছি, আর আমি এয়ার ফ্রায়ারের নিচের এইখানে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। জাস্ট শুধুমাত্র এতটুকু তেলেই খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আসলে এরকম একটা এয়ার ফ্রাই থাকাতে কিন্তু অনেক অনেক সুবিধা, যে কোনো খাবার গরম করতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু অনেক কিছু রান্নাও করা যায়, পুডিং বানানো যায়, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই হতে শুরু করে যে কোনো ধরনের ফাস্টফুড আইটেম কিন্তু আপনি চাইলে তেল ছাড়া করতে পারবেন। চিকেন গ্রিল বানাতে পারবেন তেল ছাড়া। এই এয়ার ফ্রায়ার কেনার পর থেকে তো আমি আমার বাসার ওভেন ধরিই না, এটার মধ্যে সব কাজ শেষ করি।
তেল ছাড়া যে এত সুন্দর সবকিছু সেদ্ধ হয় ভাজা হয় কি বলবো। 180 ডিগ্রি তাপমাত্রা দিয়েছিলাম আর সময় দিয়েছিলাম হচ্ছে 10 মিনিট, কিন্তু 5 মিনিটে সুন্দর করে হচ্ছে ভাজা হয়ে গেছে। আমি আরো একটু আগে নামালে হচ্ছে আরো একটু সাদা সাদা হইতো, তো যেহেতু একটু ভাজা হয়েছে বেশি তাই হচ্ছে লাল হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা। এই পিঠাগুলো আমার ননদের শাশুড়ি দিছিল, তো আমিও নিজের হাতে বানাইছিলাম প্রথম ওই দিন। এরকম একটা এয়ার ফ্রায়ার সবার ঘরে থাকাই জরুরি, আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন চাইলে। আমি ওনাদের পেজ লিঙ্কটা মেনশন করে দিব। বর্তমানে TQIU এর এই প্রোডাক্টগুলো এতটাই ভাইরাল কি বলবো, কম বেশি সবাই কিন্তু এখন এই প্রোডাক্ট সম্বন্ধে চিনে জানে। দেরি না করে TQIU এর ফেসবুক পেজ থেকে হচ্ছে আপনার এয়ার ফ্রায়ারটি অর্ডার করে নিতে পারেন। এয়ার ফ্রায়ারে রান্না করতে যেমন সময় বাঁচে তেমন বাঁচে তেল, আসলে জাদুর মতো কাজ করে। এটাকে আমি মাঝে মধ্যে জাদুর বাক্সও বলি। এখন হচ্ছে আমি সবগুলা পিঠাই দিয়ে দিলাম একসাথে, পরে জাস্ট একটু হালকা ব্রাশ করে দিছি, জাস্ট নামমাত্র একটু তেল দিয়েছি। আর এইগুলা ভাজতে কিন্তু কতগুলা তেল লাগতো, তাও আবার ডুবো তেল ছাড়া হচ্ছে এই পিঠা আমি ভাজতেই পারতাম না, কিন্তু এখন দেখেন কত সুন্দর করে আমি ভেজে ফেলছি। আবারও আমি দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারের মধ্যে, আর এইগুলা ভাজলেই কিন্তু শেষ হয়ে যাবে আমার পিঠা বানানো। এই তো দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে হয়ে গেছে। এখন হচ্ছে এগুলাকে আমি নামিয়ে নিলাম। আর একটু আগে নামালে সাদা সাদা হতো, তবে আমার কাছে এই কালারটাই ভালো লাগে। এই তো দেখেন পরে আমি আবার আব্বাকে বললাম যে খায়া নেন। আব্বার আমার ছেলে বসছে খাইতে, আর দেখেন পিঠাটা কতটা মচমচা হয়েছে। আমার ছেলে যেহেতু সামনে দাঁত নেই তাই ও খেতে পারছিল না। দাদা আর নাতি দুইজনে বেশ মজা করে পিঠা খাইতেছিল। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই যে এটা কতটা মচমচা হয়েছে। এই তো দেখুন আমি পিঠাটা ভাঙা দেখাইতেছি, অনেক সুন্দর মচমচা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।